ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। शारदाई नारी जागरणेर सदस्य सबाइके आमार नमस्कार शुभेच्छा। प्रथमेई आमी जानिये दी आमार बांगलाटा भालो करे बांगला आमी जानी ना बोले किछु त्रुटि बिच्युति होते पारे, तार जन्य आगेई आमी क्षमा प्रार्थना करे निচ্ছি। আর এই যে টপিক যা হচ্ছে সেটাতে আরো অনেক ইংলিশ ওয়ার্ড আসবে, তো সেটা আর কোনো উপায় নেই, কিন্তু আমি ওটা খুব সোজাভাবে সহজভাবে সরলভাবে প্রস্তুত করার জন্য চেষ্টা করব। তো এই যে টপিক হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক হয়ে গেছে আজকাল। কেন অনেকেরই এই টেনশনের মধ্যে রয়েছে। ছোট ছোট বাচ্চাদেরও আপনি জিজ্ঞেস করুন তো ওরা বলবে আমরা টেনশনে আছি। যুবকদের বলুন ওরাও অন্যরকম টেনশনে আছে, পরীক্ষার টেনশন, এইসব টেনশন আছে। আবার যে বড়রা আছে তাদেরও টেনশন আছে, যারা বুড়ো বুড়িরা তাদের অন্যরকম টেনশন, সবাই টেনশনই আছে। টেনশনের রূপটা বদলে যায় কিন্তু টেনশনে সবাই আছে, চাপ আছে। স্ট্রেস মানে হচ্ছে চাপ। চাপ দু রকম হতে পারে, ফিজিক্যাল স্ট্রেস আর মেন্টাল স্ট্রেস, দুই রকমই চাপ আছে। ফিজিক্যাল মানসিক, ভৌতিক আর মানসিক, শারীরিক আর মানসিক দু রকমই চাপ আমাদের ফেস করতে হচ্ছে জীবনে। জীবন এমনটা হয়ে গেছে, এই সমস্যাগুলো বেড়ে গেছে আর পরিস্থিতিগুলো আরো পরিস্থিতি এমন হয়ে গেছে যেখানে সবাই এই স্ট্রেসের ম্যানেজমেন্ট ওদের করতেই হচ্ছে। আর অনেক জায়গায় স্ট্রেস ম্যানেজমেন্টের প্রোগ্রাম স্টার্ট হয়েছে, অনেক কোম্পানিতেও স্টার্ট হয়েছে। আর এইটা বিরাট বড় একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে গেছে স্ট্রেস ম্যানেজমেন্ট। স্ট্রেস ম্যানেজমেন্ট যদি না করা হয় ভালো করে তাহলে ডিপ্রেশন হতে পারে, অবসাদ আসতে পারে। অবসাদ এলে তারপরে ওটাও যদি না করি কন্ট্রোল হয়, অবসাদটা যদি ভালো করে কন্ট্রোল না হয়, নিয়ন্ত্রণ যদি না করা হয়, ভালো করে ওটা ম্যানেজ না করা হয়, তাহলে আরো বেশি ডিপ্রেশন হতে গেলে তারপরে অন্যরকম প্রবলেম হতে পারে। খুব বেশি যে বেড়ে গেলে তারপরে সিজোফ্রেনিয়া হতে পারে, মেন্টাল ইলনেস আসতে পারে, মেন্টাল সিকনেস আসতে পারে। অনেকে তারপরে খুবই চাপ বেড়ে যায় তখন সুসাইড করে নেয়। তো প্রথম স্টেজেই আমরা যদি স্ট্রেস ম্যানেজমেন্ট ভালো করে করি তাহলে ডিপ্রেশন আসবে না, অবসাদ আসবে না। তো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা যদি ভালো করে স্ট্রেস ম্যানেজমেন্ট করে নিই তাহলে এই অবসাদগুলো, ডিপ্রেশন আসবেই না। আর এই টেনশন অথবা তো স্ট্রেস যে আসছে সেটা সবসময় কি খারাপ তা নয়। দু রকম স্ট্রেস আছে, এটা ভালো স্ট্রেস, একটা খারাপ স্ট্রেস। যদি কিছু কম সময়ের জন্য যদি কোনো স্ট্রেস থাকে এবং কম মাত্রায় থাকে তাহলে ওই স্ট্রেস যখন আমাদের জীবনে আসে তাহলে আমাদের এফিসিয়েন্সি বেড়ে যায়। একটা উদাহরণ দিচ্ছি, একটি ছেলে আছে, সে পরীক্ষা আসবে বলে ওর একটু স্ট্রেস আসে। সেই জন্য আগে ওকে বলা হতো কি তুমি পড়ো পড়ো পড়ো, পড়তো না, ওই সারাদিন মোবাইল নিয়ে আছে। কিন্তু এখন একটুখানি স্ট্রেস এসছে, একটা চিন্তা এসছে, যার জন্য সে এখন ওকে বলতে হচ্ছে না, নিজে পড়তে বলছে, না না পরীক্ষার সম্মুখীন হয়েছি এখন আমাকে পড়তে হবে। তো স্ট্রেসটা ভালো, ওতে এফিসিয়েন্সি বেড়ে যায়। কিন্তু যদি একটা লিমিট থেকে বেশি হয়ে যায় তাহলে আবার ওই টেনশনের মধ্যে এফিসিয়েন্সিটাও চলে যাবে আর চিন্তাগুলো আসবে, সেটা দিয়ে আবার অনেক রকম ফিজিক্যাল আর মেন্টাল প্রবলেম হবে। সেই জন্য বলা হচ্ছে স্ট্রেসটা লিমিটে রাখা দরকার।
তো সেটা ওটাকে বলে ইউ স্ট্রেস, EUSTRESS। ইউ স্ট্রেস ভালো স্ট্রেস, একটা লিমিটেড স্ট্রেস। ইউ স্ট্রেসের লিমিট থেকে ছাড়িয়ে গেলে ওই যে স্ট্রেসটা সেটা ভালো নেই, সেটা তারপরে যদি ওটা কন্ট্রোল না হয় ডিপ্রেশন চলে আসবে, জীবনে অবসাদ চলে আসবে। সেই জন্য অবসাদ যেন না আসে সেটা যদি করতে হয় তাহলে স্ট্রেসটা ভালো করে ম্যানেজ করতে হবে, স্ট্রেসটাকে লিমিটের মধ্যে রাখতে হবে। ওই স্ট্রেস ম্যানেজমেন্ট কথাগুলি আমরা একটা ছোট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে দেখব, আর তারপরে কয়েকটা মন্ত্রাস অন স্ট্রেস ম্যানেজমেন্ট A to Z, যাতে আমরা মনে রাখতে পারি ওইভাবে বলবো। তাড়াতাড়ি করব। নেক্সট। তো ম্যানেজমেন্ট অফ স্ট্রেস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, খুবই মহত্ব। আমি যে বললাম এটা খুবই ইম্পর্টেন্ট টপিক আছে। ওয়ার্ল্ড ইজ মুভিং এট গ্রেট পেস, স্পিড ইজ কি টু সাকসেস। তো আমাদের এলভিন টফলার উনি বলছেন সার্ভাইভাল অফ দ্য ফাস্টেস্ট। আগে বলা হতো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, কিন্তু ডারউইন বলেছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। কিন্তু এলভিন টফলার উনি কি বলছেন সার্ভাইভাল অফ দ্য ফাস্টেস্ট। সবাই এত স্পিডিলি সবাই যাচ্ছে, ওর সঙ্গে আমাদেরও স্পিড বাড়াতে হবে, নাহলে আমরা পিছনে হয়ে যাব। কিন্তু স্পিড বাড়াতে গেলে আমাদের স্ট্রেস চলে আসছে। এটা এক কারণ হলো স্ট্রেসের। আর একটা কারণ হচ্ছে গ্লোবালাইজেশন চলে এসছে, লিবারালাইজেশন চলে এসছে, যার জন্য ইকোনমিক কম্পিটিশন বেড়ে গেছে। আর ইকোনমিক কম্পিটিশন বাড়াতে আবার ছাত্রদের মধ্যে, স্টুডেন্টসের মধ্যেও ফিয়ার্স কম্পিটিশন চলে এসছে। এই কম্পিটিশন আসবার জন্য ইন অল স্পিয়ার্স, শুধু ইকোনমিক ক্ষেত্রে নয়, ইকোনমিক ফিল্ডে নয়, এইদিকে সারা জীবনেই পুরোটা কম্পিটিশনের ভাব চলে এসছে। আর এই কম্পিটিশন আসার জন্যই স্ট্রেস বেড়ে গেছে। আর অনেক কোম্পানিতে হচ্ছে, অনেক কোম্পানিগুলো এখন স্ট্রাগল করছে, আইদার পারফর্ম অর পেরিশ। না হয়ে তোমরা ভালো কাজ করো, আর না হলে তোমার নাশ হয়ে যাবে। ওই রকম স্থিতি দাঁড়িয়েছে। এই পরিস্থিতি দাঁড়াবার জন্য স্ট্রেস চলে আসছে। এখন যারা কাজ করছে কোম্পানিতে, যে কোম্পানিগুলো কি বলবে কি আমাদের এখন কম্পিটিশন এসে গেছে, আর যদি আমরা ভালো কাজ না করি, খুব ভালো করে কাজ না করলে আমাদের কোম্পানিটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে চাকরি চলে যাবে। সেই জন্য আমাদের খুব বেশি খাটতে হচ্ছে, বেশি টাইম থেকে বেশি ওভারটাইম করতে হচ্ছে। এবং আমরা যদি ওই রকম পারফর্ম না করি তাহলে আমাদের ওরা বলে দেবে তোমাদের আর চাকরিতে আসতে হবে না, তার জন্য টেনশন চলে আসছে। এইসব নানা কারণে এখন টেনশন বেড়ে গেছে এবং স্ট্রেস লেভেল বেড়ে গেছে। ওটা ফিজিক্যাল মেন্টাল দুটোই লেভেলে বেড়ে গেছে। নেক্সট। তো গ্রস কনজিউমারিজমে চলে এসছে। এই একটা কারণ কি হচ্ছে কনজিউমারিজম, উপভোক্তাবাদ, আরো চাই আরো চাই আরো চাই। আর সবাই এমন মনে হচ্ছে আমরা কত প্যাকেজ, সবাই একই জিজ্ঞেস করছে, একই কথা, কত প্যাকেজ মানে কত টাকা পাবে, টাকা 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 নিয়ে পাগল হয়ে গেছে সবাই। তো ওই জন্য এই গ্রস কনজিউমারিজম আর অ্যাফ্লুয়েন্সা এইসব চলে এসছে জগতে, যার জন্য ওই কম্পিটিশন চলে আসছে। আমরা ওই কার নেব, তো আমরা আরো নতুন কার নেব, সেটা আরো নতুন মডেলের কার নেব, ওর জন্য আরো খাটতে হবে। এই দিয়ে কনজিউমারিজমের জন্যই, টাকার জন্য সব পাগল হয়েছে। আর সবাই রাতারাতি কোটিপতি হতে চাইছে লোক। ওই জন্য এই স্ট্রেস লেভেলটা বেড়ে গেছে। আবার স্ট্রেইন ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, আমাদের সম্বন্ধগুলো আর্টিফিশিয়াল হয়ে গেছে, ইন্টারপার্সোনাল রিলেশনশিপও এখন ভালো হচ্ছে না। এমনি কমিউনিকেশন খুব ভালো হয়ে গেল, কমিউনিকেশন টেকনোলজি চলে এসছে, কিন্তু এইদিকে উল্টো হয়ে গেছে। কমিউনিকেশন বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, কমিউনিকেশন বিটুইন প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন, এই সবগুলো স্ট্রেইন রিলেশন হয়ে গেছে, যার জন্য স্ট্রেস বেড়ে যাচ্ছে। আবার ডিজিজ কল্ড অ্যাফ্লুয়েঞ্জা, এখন অক্সফোর্ড ডিকশনারি একটা নতুন ওয়ার্ড গেছে অ্যাফ্লুয়েঞ্জা। অ্যাফ্লুয়েঞ্জা হচ্ছে অ্যাফ্লুয়েন্ট লোক, মানে যারা খুবই পয়সাওয়ালা, খুব ধনবান, তাদের এই ডিজিজ চলে আসে। যেখানে ওই আমেরিকাতে ওরা প্যারেন্টস যারা আছে তারা অ্যাফ্লুয়েঞ্জা রেজিস্ট্যান্স সোসাইটি স্টার্ট করেছে। ও বাচ্চাদেরকে বাঁচাবার জন্য ওরা অ্যাফ্লুয়েঞ্জার
হয়ে যাওয়াতে, এফ্লুয়েঞ্জাতে ওরা পড়ে যাওয়াতে কি হচ্ছে, আরো চাই, দুটো কার আছে, তিনটা কার চাই, দুটো জুতো আছে, তিনটা জুতো চাই, এরকম আরো চাই এরও বেড়ে যাচ্ছে। নুগের নিউরোসিস ওদের চলে আসছে, আর তারপরে সুসাইড করছে অনেক ছেলেরা, মেয়েরা। এইভাবে ওদেরকে এফ্লুয়েঞ্জা থেকে বাঁচাবার জন্য এফ্লুয়েঞ্জা ডিজিজ সুসাইড করেছে আমেরিকায়। আর আমরা ভাবছি যেখানে আমাদের স্ট্রেস চলে আসছে কেন, আমাদের টাকার অভাব আছে আর জিনিসগুলোর দাম বেড়ে গেছে, আর ওই জন্য আমাদের এই টাকার মধ্যেই সব ম্যানেজ করতে হবে। এইদিকে আমাদের ডিমান্ড বেড়ে গেছে আর টাকা কম আছে, সেই জন্য আমরা ভাবছি টাকা যদি বেশি চলে আসে তাহলে আমাদের স্ট্রেস চলে যাবে। কিন্তু আমাদের সো কল ডেভেলপড কান্ট্রি, সেখানে ওদের টাকা প্রচুর আছে, তবু ওরা স্ট্রেস লেভেলে আছে। তো আমরা যে ভাবছি টাকা এলে যে স্ট্রেস চলে যাবে, স্ট্রেস কম হয়ে যাবে, তা নয়। ওদের অন্যরকম স্ট্রেস আছে, আমাদের অন্যরকম। আমাদের স্ট্রেস আছে টাকা নেই, ওদের ওদের স্ট্রেস আছে টাকা খুব বেশি আছে। কি করব, ওই বেশি টাকা দিয়েই গোলমাল হচ্ছে, এই নানা রকম প্রবলেম হচ্ছে। এই সবগুলোর জন্যই এই স্ট্রেস ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট আছে। তো দুটো ফ্যাক্টর আছে স্ট্রেসের আসবার জন্য, যে চাপ বেড়ে যাচ্ছে। একটা এক্সটার্নাল ফ্যাক্টর, বাইরের সবগুলো, বাইরের সব জিনিসগুলো। আর সেটা সেকেন্ড হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর, আমাদের ভিতর থেকে মধ্যেই, আমাদের বাইরের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের মনের মধ্যেই আমরা নিজেই সমস্যাতে ভুগছি। এরকম দু রকম প্রবলেমের জন্য আমাদের স্ট্রেস চলে আসছে। নেক্সট। তো তিন রকম আমরা বলতে পারি, তিন জায়গা থেকে স্ট্রেস আসছে। একটা হচ্ছে অর্গানাইজেশন, ধরুন আপনি কোনো কোম্পানিতে কাজ করছেন, অথবা কোনো জায়গায় কাজ করছেন, অথবা আপনার কোনো বিজনেস করছেন, সেই জায়গার একটা স্ট্রেস। তারপরে পরিবার মধ্যে স্ট্রেস, আর একটা হচ্ছে কমিউনিটির মধ্যে স্ট্রেস। কমিউনিটির মধ্যে আপনি আছেন, ওই কমিউনিটিতে অনেক রকম সোশ্যাল রুলস আছে, সেটা আপনি ফলো করতে পারছেন না বলে আপনার স্ট্রেস হয়ে যাচ্ছে, আপনার চাপ চলে আসছে। আবার এইদিকে পরিবারের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, বাবা মার মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, বাচ্চাদের সঙ্গে বাবা মার ঝগড়াঝাটি হচ্ছে। এই ঝগড়াঝাটি হওয়ার জন্য অনেক রকম আরো এই পরিবারের মধ্যে অশান্তি হয়ে যাচ্ছে, এই নিয়েও মনের মধ্যে স্ট্রেস আসছে। আরেকটা হচ্ছে কোম্পানিতে স্ট্রেস হচ্ছে, তার অনেক রিজন আছে, সেটা আমরা দেখব। নেক্সট। তো কোম্পানিতে কি রকম স্ট্রেস আসছে, একটা তো হচ্ছে ওয়ার্ক ওভারলোড। কোনো সময় আমাদের কাজের চাপ এত বেড়ে যায় যে আমরা ওই 8 ঘন্টার মধ্যে কাজ করতে পারি না, তবে ওভার টাইম করতে হয়। তারপরে বাড়িতে এলে, তারপরে বাড়িওয়ালা যে পরিবারজন, ওরাও খুব অসন্তুষ্ট হয়ে যায়, ওরা বকাবকি করে। আবার ওখানে যদি না বেশি টাইম দেয় তাহলে বস বকাবকি করবে, তো যাবে কোথায়? এই ওয়ার্ক ওভারলোডের জন্য স্ট্রেস বাড়ছে। আবার ডেডলাইন প্রেশার, এই কাজের এত টাকার মধ্যে কাজ করতেই হবে। যেমন ওরা স্পেশালি যারা মার্কেটিং কাজ করছে, তাদের একটা টার্গেট দেওয়া হয়েছে, এর মধ্যে আপনার এত টাকার বিজনেস করতে হবে, নাহলে তোমার চাকরি চলে যাবে। এইসব দিয়ে স্ট্রেস হয়ে যাচ্ছে। ডিমান্ডিং বস, কোনো বস হচ্ছে যে সব সময় এখনই চাই, আর বেশি ওর উপর চাপ দিচ্ছে, সেটা দিয়েও স্ট্রেস আসছে। আবার নন পারফর্মিং জুনিয়র্স, আবার বসের নিজেরও একটা প্রবলেম আছে, সে যার জুনিয়র আছে তারা কাজই করে না, কেমন করে সব কাজ নিজের করতে হচ্ছে, সেটার জন্য ওর স্ট্রেস বেড়ে যাচ্ছে। কম্পিটিটিভ পিয়ার্স, যারা বন্ধুরা আছে তাদের মধ্যে কম্পিটিশন হয়ে যাচ্ছে, সেটাই একটা প্রেশার হচ্ছে, সেটা দিয়ে স্ট্রেস বাড়ছে। এক্সেসিভ ট্যুরিং, অনেক সময় কোনো কোম্পানি, যেমন মার্কেটিং যারা লাইনে আছে, অথবা যারা হায়ার তে চাকরি করছে, হায়ার স্যালারিতে, ওদের অনেকগুলো ট্যুর করতে হয়। কত রকম প্রফেশন আছে যেখানে খুব বেশি ট্যুরিং আছে, ওই ট্যুরিং বেশি করলেও স্ট্রেস বেড়ে যাচ্ছে। নেক্সট। আর যেখানে পরিবারের যে স্ট্রেস হচ্ছে, তার কারণ হলো এই সম্বন্ধ বিগড়ে যাচ্ছে। শাশুড়ি আর বৌমার মধ্যে হয়তো ঝগড়া হয়ে গেল, এখন সেটা তো হচ্ছে, সেটা এখন পুরনো কথা। এখন তো মা আর মেয়ে, তাদের মধ্যে ঝগড়া হচ্ছে, জেনারেশন গ্যাপ হয়ে গেছে, সেইগুলো দিয়ে ফ্যামিলিতে স্ট্রেস হয়ে যাচ্ছে।
কমিউনিটি, ভেরিয়াস সোশ্যাল কমিটমেন্টস লিডস টু স্ট্রেস। এখন যে কমিউনিটিতে আপনারা আছেন সেই কমিউনিটির কিছু কিছু ডিমান্ড আছে, কি আপনাকে এই করতে হবে, সেই করতে হবে, এরকম আপনাকে কনফার্ম করতে হবে। এইসব করার জন্য আপনার অনেক রকম এই ডিমান্ড ফুলফিল করার জন্য স্ট্রেস চলে আসছে। আর ইন্টারনাল ফ্যাক্টর যেটা হলো ওটা হলো জেলাসি, গ্রিড, অ্যাঙ্গার। জেলাসি, ঈর্ষা, গ্রিড, লোভ, অ্যাঙ্গার, ক্রোধ, রাগ, এইসব রাগ চলে আসছে, ভিতরে রাগ আসছে বলেই স্ট্রেস আসছে, আর স্ট্রেস এলেই আবার রাগ আসছে। আর লোভ, লোভ বেড়েই যাচ্ছে, যত লোভ বাড়বে তত স্ট্রেস বাড়বে। এদিকে ঈর্ষা হচ্ছে, ঈর্ষার জন্য, ঈর্ষার প্রবলেম কি হচ্ছে, ঈর্ষা হলে আপনি অন্য কারো যার প্রতি ঈর্ষা হচ্ছে তাকে তো পরে আপনি ও যা কিছু একটা করবেন, কিন্তু ঈর্ষা দিয়ে সব থেকে প্রথম হচ্ছে আপনার নিজেদের মধ্যেই একটা জ্বালা উঠছে। তো প্রথম ঈর্ষা এরকম আছে, দুইজনকে মারছে, যে ঈর্ষা করছে তাকে প্রথম মারছে, যার প্রতি ঈর্ষা হচ্ছে তাকেও মারছে। এই ডাবল, এই ঈর্ষা এলে তারপরে স্ট্রেস বাড়ছে। নেক্সট, আর ফিজিক্যাল অ্যাসপেক্ট আছে, ফিজিক্যাল এন্ড মেন্টাল প্রেশার হচ্ছে এই মেন্টাল ফিজিক্যাল, মেন্টাল অথবা ফিজিক্যাল দুটো, যে কোনো একটা প্রেশার, বেশিরভাগই দুটোই প্রেশার একসঙ্গেই থাকে। এইসব হওয়াতে কি হচ্ছে, এক্সেসিভ ব্লাড ফ্লো টু দ্য ব্রেন। যখন এই মেন্টাল প্রেশার অথবা ফিজিক্যাল প্রেশার বেড়ে যায়, কাজের চাপ বেড়ে যায় অথবা তো এরকম অন্যরকম কোনো চাপ বেড়ে যায়, অথবা কোনো মেন্টাল সমস্যা এসে গেল, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলে আসো, তখন ওই সময় কি হয় কি আমাদের যখন চিন্তা ভাবনা বেশি হয়ে যায় তখন আমাদের ব্রেন 20% মোর ব্লাড রিকোয়ার, 20% বেশি ও রক্ত ওখানে ওখানে ওর দরকার হয় ব্রেনের মধ্যে। তো ওই রক্ত কোথা থেকে ও পাবে, ব্রেন আইদার পেট থেকে পাবে তো পেটের প্রবলেম হবে, হার্ট থেকে পেলে তো হার্টের প্রবলেম হবে। তো ওই ল্যাক অফ ব্লাড সাপ্লাই টু দি অর্গানস, যে কোনো জায়গা থেকে ওখানে ব্লাড কম হয়ে যাবে, আর 20% এক্সট্রা ব্রেনের মধ্যে যাবে 20% ব্লাড। এই জন্য তারপরে ডিজিজ অফ সাইকোসোমেটিক নেচার। সাইকোসোমেটিক নেচার মানে হচ্ছে ডিজিজ, তার মানে সাইকোসোমেটিক, সোমেটিক মানে দেহ, আর সাইকো মানে মন, দেহ মন দুটো মিলিয়ে যে ডিজিজ হচ্ছে, মোস্ট অফ দ্য ডিজিজ আর সাইকোসোমেটিক ইন নেচার। নাও ইট ইজ দে হ্যাভ ফাউন্ড আউট সাইকোসোমেটিক, দুটোই রিলেটেড আছে। যেখানে মানসিক রোগ আছে সেখানে শারীরিক রোগও আছে, শারীরিক রোগ হলে আবার মানসিক রোগ আছে, এই দুটো মিলিয়ে সাইকোসোমেটিক ডিজিজ হচ্ছে। এক্সেসিভ স্ট্রেস বিকাম স্ট্রেন, তখন যখন এইরকম এক্সেসিভ স্ট্রেস হয়ে যায় তখন স্ট্রেন চলে আসে, জীবনে স্ট্রেন চলে আসে। আরো বেশি স্ট্রেন মানে যেখানে ভেঙে যায়, স্ট্রেন হচ্ছে আপনার একটা দড়িকে যদি বেশি করে টানেন তো টেনশন বাড়তে বাড়তে তারপর একবার তো দড়িটা ভেঙে গেল, ওটা হলো স্ট্রেন হয়ে যাচ্ছে, বেশি স্ট্রেন হয়ে যাচ্ছে। ওভারঅল ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ গোজ ডাউন, এইসব হওয়াতে ফিজিক্যাল মেন্টাল হেলথ এটা খারাপ হয়ে যাচ্ছে, শারীরিক স্বাস্থ্য তো কম হয়ে যাচ্ছে, আবার মানসিক স্বাস্থ্যটাও বিগড়ে যাচ্ছে। আর মেন্টাল অ্যাসপেক্ট যেখানে হচ্ছে আমাদের ইমোশনস, এটাকে কন্ট্রোল করতে হচ্ছে। ইমোশনস অনেক রকম ভাবনা, দুষ্ভাবনা চলে আসছে, এইসব ইমোশনকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছে। লোভ, মোহ, মদ মৎসর, ঈর্ষা, ক্রোধ, এইসব ইমোশন গুলোকে কন্ট্রোল করতে পারছি না। আনএক্সপ্রেসড ইমোশনস রিসাইড ইন সাবকনশিয়াস মাইন্ড এন্ড ক্রিয়েট স্ট্রেস। আর তারপরে আমরা অনেক রকম ইমোশন আছে যেগুলো আমরা এক্সপ্রেস করতে পারছি না, তখন ওইগুলো কি হচ্ছে, গিয়ে সাবকনশিয়াস মাইন্ডে যাচ্ছে। সাবকনশিয়াস মাইন্ডে যাওয়ার পরে, অচেতন মানে যাওয়ার পরে ও স্ট্রেসটা ক্রিয়েট করছে। তো স্ট্রেস ম্যানেজমেন্ট হচ্ছে দু রকম হতে পারে, কিউরেটিভ স্ট্রেস ম্যানেজমেন্ট, প্রিভেন্টিভ স্ট্রেস ম্যানেজমেন্ট। একবার যদি স্ট্রেস চলে এলো সেটাকে যখন আমরা ম্যানেজ করছি সেটা হলো কিউরেটিভ স্ট্রেস ম্যানেজমেন্ট। প্রিভেন্টিভ স্ট্রেস ম্যানেজমেন্ট মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। একটা রোগ হয়ে গেল তারপরে ওষুধ খেলাম, সেটা হলো কিউরেটিভ। আর একটা রোগ যেন হতে না পারে ওই জন্য আমরা এক্সারসাইজ করলাম, ডায়েট কন্ট্রোল করলাম, ওটা হচ্ছে প্রিভেনশন। তো প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। তো প্রিভেন্টিভ স্ট্রেস ম্যানেজমেন্ট ইজ বেটার। কিন্তু যেটা এখন যদি স্ট্রেস চলেই এসছে তখন কিভাবে ম্যানেজ করবো তার সম্বন্ধেও আমরা দেখব।
এখন চারটা মেথড আছে যখন স্ট্রেস এসেই গেল, কিউরেটিভ স্ট্রেস ম্যানেজমেন্ট কিভাবে হতে পারে। ধরো একজন আমাদের জীবনের মধ্যে স্ট্রেস চলে এসছে যে কোনো কারণে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়ে গেছে, পরিবারের মধ্যে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অথবা জব চলে গেছে, চাকরি চলে গেছে, যা কিছু অনেক রকম হতে পারে। যখন এইরকম হয়েছে তখন কিভাবে স্ট্রেস করে স্ট্রেস ম্যানেজমেন্ট করছে লোকে। একটা হচ্ছে ফাইট মেথড। ফাইট মেথড হচ্ছে টেকিং মেডিসিন, তারপরে সাইকোলজিস্ট কাছে যায়, ডক্টরের কাছে যায়, ডক্টর ওই স্ট্রেসটা হলে পরে ধরো বিপি বেড়ে গেছে অথবা তো অন্য রকম কিছু ডিজিজ চলে এসছে, তখন ওরা কি করে মেডিসিন দিয়ে দেয়, ট্র্যাঙ্কুলাইজার দিয়ে দেয়। ঘুম হচ্ছে না, ওই চিন্তা ভাবনার জন্য ঘুমই হচ্ছে না, তখন ওরা ট্র্যাঙ্কুলাইজার দিয়ে দেয়। এটা হচ্ছে ফাইট মেথড। আর একটা হচ্ছে ফ্লাইট মেথড। ফ্লাইট মেথড হচ্ছে যেখানে আপনার ওই সিচুয়েশন থেকে কয়েকদিনের জন্য বাইরে চলে যাওয়া। এটা ধরো ভেকেশনে আপনি চলে গেলেন, তো কয়েক দিনের জন্য অন্তত ওই সিচুয়েশন থেকে আপনি বাইরে গেলে তখন একটু মাইন্ড রিল্যাক্স হবে। তো ভেকেশনে চলে গেলেন, বাইরে চলে গেলেন কিছু দিনের জন্য, এটা হচ্ছে ফ্লাইট মেথড। আর একটা হচ্ছে সাবজুগেশন, ওটাকে চাপকেই চেপে দেওয়া। কিভাবে? কেউ কেউ ওই ওয়াইন, কেউ অ্যালকোহল নিচ্ছে, মদ খেতে আরম্ভ করলো। আপনি দেখবেন যে অনেকে যে মদ খাচ্ছে, ও মদ খাচ্ছে, কেন মদ খাচ্ছে তো আমরা জানি না। একবার মদ খেলে পরে ওটা ছাড়া খুব মুশকিল। কিন্তু নেশা কেমন করে হলো, কেন মদ খেলো, কেন? নিশ্চয়ই ওর জীবনে কোনো স্ট্রেস এসছে, ওটা মেনটেন করতে পারছে না। ও ভাবছে অন্তত কিছুক্ষণের জন্য আমার স্ট্রেস চলে যাবে, কিন্তু এটা ভালো উপায় নেই। এরকম লোকে করছে। আমি এগুলো বলছি, আমি বলছি না কি এরকম করতে হবে, এরকম সবাই করছে। কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের প্রিভেন্টিভ মেনটেনেন্স করতে হবে। এরকম করতে হবে যেন আমরা আমাদের স্ট্রেস যেন না হয়। আর এই অ্যালকোহল নেওয়া এটা কোনো কালেই এটা উচিত না। কেন? পরে ওই অ্যালকোহল, যেমন ওয়াইন কেউ মদ খেলো, তারপরে আরো মদ খাবে, তারপরে মদ ছাড়তে পারবে না, তারপরে আরো শরীরটাও খারাপ হয়ে যাবে, আর পুরো ব্রেকআপ হয়ে যাবে, ব্রেকডাউন হয়ে যাবে। ওই জন্য এইসব মেথড করতে নেই। তারপরে ভেন্টিং আউট ইনার ফিলিংস, আর একটা মেথড সাইকোলজিস্ট বলছে, মডার্ন সাইকোলজি বলছে, দেখুন এটা স্ট্রেস কেন হচ্ছে বলবো কি, আপনার কোনো ইমোশন আছে, ওটা যদি আপনি এক্সপ্রেস না করেন, তাহলে ওটা সাবকনশিয়াস মাইন্ডে যাবে। সাবকনশিয়াস মাইন্ডে গেলে কি হবে, সাবকনশিয়াস মাইন্ডে গিয়ে ওটা স্ট্রেস ক্রিয়েট করবে। তো ওই জন্য কি করবেন, আপনি ফিলিংটা এক্সপ্রেস করে দেন। আরে বাবা, আমি যদি ফিলিং এক্সপ্রেস করে দিই তাহলে আমার চাকরি চলে যাবে। ধরুন আমার বস বাড়ি থেকে বেরোচ্ছিল, এখন ওর যে ওয়াইফ ছিল সে ভালো করে ওকে ডোজ দিয়েছে, খুব ফায়ারিং করেছে। এখন ও তো কিছু বলতে পারছে না ওয়াইফকে, কেন ওয়াইফ যদি চলে যায় তাহলে রান্না কি করবে। তো সে ওই ইনসাল্টটা পকেট করে নিল, কিছু বললো না। তারপরে অফিসে এসে কি করছে, ও মনের মধ্যে তো খুব রাগ আছে, সে নিজের সাবঅর্ডিনেটকে ডেকে রাইট এন্ড লেফট ওকে খুব বকছে। ওরাও ভাবছে আরে বস এরকম করে আমাকে বকছে, আমি কিছু করিনি। এখন ওরা ভাবছে আমরাও বকে দিই, কিন্তু আমরা যদি বকুনি দিই বসকে, তার চাকরি চলে যাবে। তাহলে আমি কি করলাম, ওই যে ও এতগুলো গালাগালি করলো, সে আমরা কিছু বললাম না, তো ভিতরে সাবকনশিয়াস মাইন্ডে চলে গেল, তো ওইগুলো গিয়ে স্ট্রেস হচ্ছে। তো সাইকোলজিস্টরা বলছে এইটা যে আপনি বললেন না, এই জন্য প্রবলেম হচ্ছে। আপনার ইমোশন গুলোকে এক্সপ্রেস করতে হবে। আরে বাবা, আমি যদি এক্সপ্রেস করি তার আমার চাকরি চলে যাবে। আরে ঠিক আছে, আমরা একটা সলিউশন আপনাকে দিচ্ছি, মার্কেটে চলে যান, এখানে ভুডু ডোজ পাওয়া যাবে। ভুডু ডোজ আছে, তার সঙ্গে পিনোত পাবে, আর হেট ডায়েরিজ আছে, পাঞ্চিং ব্যাগ আছে, সব নিয়ে আসুন, ওটা দিয়ে আপনার স্ট্রেস চলে যাবে। কেমন করে? বাড়িতে চলে এলেন, নিজের ঘরে গেলেন, দরওয়াজা জানলা বন্ধ করলেন, আর টেবিল উপরে ওই ভুডু ডলটা আছে না, সেটাকে রাখবেন। তারপরে ওর মধ্যে নিচে লিখে দেবেন, একটা লেবেল লিখে দেবেন, আপনার বসের নাম লিখে দেন, অথবা ওয়াইফের নাম লিখে দেন, শাশুড়ি মার নাম লিখে দেন, যার উপরে আপনার স্ট্রেস পার করতে চাই। তারপরে
পিন আছে, 3 রকম পিন আছে। ব্লু পিন আছে ইনজার করার জন্য, ব্ল্যাক পিন আছে সিরিয়াস ইনজার করার জন্য, আর রেড পিন আছে যদি আপনি মার্ডার করতে চান আপনার বসকে, এই রেড পিন নিয়ে একেবারে মারলেন, বাস মার্ডার হয়ে গেল বস। তারপরে রাত্রে আর ট্রেঙ্কুলাইজার দরকার নেই, খুব ভালো ঘুম পাবেন, কেন আপনি তো বসের মার্ডার করে দিলেন, আর তো কোনো প্রবলেমই নেই, মার্ডার হয়ে গেল, আপনি ঘুমান, ভালো ঘুম চলে আসবে। প্রবলেমটা হচ্ছে নেক্সট ডে আবার সেই বস ওই চেয়ারে বসে আছে, সেটা করব কি? ওই জন্য এই যে সলিউশন গুলো আছে যেটা আমি বললাম, এগুলো টেম্পোরারি সলিউশন আছে, শর্ট টার্ম সলিউশন আছে। তারপরে পাঞ্চিং ব্যাগস, আপনার রাগ চলে আসছে, এখন সামনেওয়ালাকে রাগকে মারবে, ও আপনাকে মারবে, একটা পাঞ্চিং ব্যাগ এলো, মেয়ের খুব মারুন, খুব মারুন, পাঞ্চিং ব্যাগের মধ্যে ওর নাম লিখুন, বসের অথবা শাশুড়ি মার আর ওয়াইফের, আর খুব মারুন, খুব মারুন, তো আপনার রাগটা চলে যাবে, রাগটা এক্সপ্রেস হয়ে গেল। অথবা তো হেড ডায়েরিজ আছে, ডায়েরি ওটা কারোকে দেখাতে নেই, ডায়েরির মধ্যে যাহা লিখতে চান ওর সম্বন্ধে সব লিখুন, ওকে দেখাবেন না, কারোকে দেখাবেন না, বাস আপনার ইমোশনটা আপনি ও ডায়েরিতে লিখে দিলেন, তাতে আপনার ইমোশন কম হয়ে যাবে। এইগুলো টেম্পোরারি সলিউশন, সব সাইকোলজিস্টরা বলছে। তো ঠিক আছে, টেম্পোরারি সলিউশন হচ্ছে, কিন্তু লং টার্ম সলিউশন নাই। নেক্সট, তো আমাদের পার্মানেন্ট আর হোলিস্টিক সলিউশন পেতে গেলে কি করতে হবে? অর্গানাইজ লেভেলে আর সেলফ ম্যানেজমেন্ট লেভেলে কি করতে হবে সেটা আমরা দেখব। একটা অর্গানাইজ লেভেলে ওরা কি করে, এখন বড় বড় কোম্পানিরা, শিকাগো বেসড রিসার্চ কর্পোরেশন বলছে 40% অফ দ্য কোম্পানিজ আর হ্যাভিং রেগুলার কোর্সেস অন স্ট্রেস ম্যানেজমেন্ট। ওরা স্ট্রেস ম্যানেজমেন্টে রেগুলার কোর্সেস করছে, তো এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম করছে, কোর্সেস অন মেডিটেশন টেকনিক করছে, আর কাউন্সেলিং সেশন রাখছে। কাউন্সেলরকে ওরা একটা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, ওরা অনেক কোম্পানিতে এক একটা কাউন্সেলর আছে। আবার অনেক স্কুল কলেজেও এখন এক একটা কাউন্সিলর রাখবার এখন চেষ্টা চলছে, এই যে ওদেরকে কাউন্সেলিং করার জন্য, স্টুডেন্টসকে কাউন্সেলিং করার জন্য, আর কোম্পানিতে এমপ্লয়িজকে কাউন্সেলিং করার জন্য কাউন্সেলিং সেশন করেছে, আর কাউন্সেলরকে রেখেছে। কাউন্সেলর না হয় বাইরে থেকে আসছে, অথবা তো একজন কাউন্সেলরকে ওরা অ্যাপয়েন্টমেন্ট করেছে। এটা হচ্ছে অর্গানাইজেশন লেভেল স্ট্রেস ম্যানেজমেন্ট। আর একটা ইন্ডিভিজুয়াল লেভেলে, সেটা হচ্ছে নিজের লাইফ, নিজের আমরা কেমন করে ম্যানেজ করতে পারি। একটা হচ্ছে লাইফ ম্যানেজমেন্ট, নিজের জীবনের ভালো করে ব্যবস্থাপন করা। টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট আছে। টাইম ম্যানেজমেন্ট আর স্ট্রেস ম্যানেজমেন্ট এই পরস্পর এই একের সঙ্গে এক যুক্ত আছে। ম্যানেজমেন্ট অফ মাইন্ড, মনের ম্যানেজমেন্টও ভালো দরকার আছে। মনকে আমরা যদি কন্ট্রোল না করতে পারি তাহলে মনটা আমাদেরকে ডুবিয়ে দেবে। তারপরে মেডিটেশন, ভালো ধ্যান মেডিটেশন খুব ইম্পর্টেন্ট আছে। কম্বিনেশন অফ 4 যোগাস, 4 যোগের কথা স্বামীজি বলেছিলেন, রাজযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞান যোগ। এই 4টা যোগ আমরা যদি করি, প্রতিদিন ওটা প্র্যাকটিস করি, একটু মেডিটেশন প্র্যাকটিস করি, আর এই ম্যানেজমেন্ট অফ মাইন্ড করি, টাইম ম্যানেজমেন্ট করি, লাইফ ম্যানেজমেন্ট করি, আমার জীবনে কি উদ্দেশ্যটা করে আমরা অধ্যায় করি, এইসব যদি করি তাহলে সেলফ ম্যানেজমেন্ট আমাদের হতে পারে, আমাদের স্ট্রেস লেভেলটা কম হতে পারে, এবং দিস উইল বি পার্মানেন্ট সলিউশন। এটা শর্ট টাইমের জন্য নয়, নট ফর শর্ট টাইম, পার্মানেন্ট আপনি লং টার্ম সলিউশন আছে এইগুলো। লাইফ ম্যানেজমেন্ট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য পারপোজ অফ লাইফ, জীবনের উদ্দেশ্যটা কি। ডেভেলপমেন্ট অফ এসকিউ, স্পিরিচুয়াল কোশেন্ট। এখন মডার্ন সায়েন্স বলছে আইকিউ, ইকিউ, এসকিউ, তিনটাই দরকার আছে, তিনটারই ডেভেলপ ভালো করে করতে হবে। আইকিউ হচ্ছে ইন্টেলিজেন্স কোশেন্ট, ইকিউ ইমোশনাল কোশেন্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স, আর এসকিউ হচ্ছে স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স, স্পিরিচুয়াল কোশেন্ট। টাইম ম্যানেজমেন্ট হচ্ছে, এখন টাইম ম্যানেজমেন্ট ইটসেলফ ইজ এ ভেরি বিগ টপিক, ওর মধ্যে আমরা যাব না। কি বেসিক্যালি টাইম ম্যানেজমেন্ট হচ্ছে সেটিং প্রায়োরিটিজ ইন লাইফ। প্রায়োরিটিজ আমাদের দেখতে হবে কোনটা কাজ খুব ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট আছে, সেটা প্রথম করতে হবে, এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এবং আমাদের লিমিটেড টাইমের মধ্যে ম্যাক্সিমাম কাজ করতে হবে, আর মিনিমাম ওয়েস্টেজ অফ টাইম শুড বি রিডিউস টু মিনিমাম। অনেক লোক আছে যারা গল্প টল্প করে পুরো টাইমটা ওয়েস্ট করে দেয়, সেইগুলো ম্যানেজ করতে হবে টাইম ম্যানেজমেন্ট। এবং ফার্স্ট থিংস ফার্স্ট, যেটা খুব ইম্পর্টেন্ট আর্জেন্ট সেটা ফার্স্ট, তারপরে ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট সেকেন্ড,
আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট থার্ড, নাইদার ইম্পর্টেন্ট নর আর্জেন্ট লাস্ট, এর করে আমাদের ক্যাটাগরাইজ করে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তার মধ্যে এটা আমি খুব কম কথায় বললাম, টাইম ম্যানেজমেন্ট ইজ এ বিগ টপিক, মিনিমাম বললাম। নেক্সট, ম্যানেজমেন্ট অফ মাইন্ড। ম্যানেজমেন্ট অফ মাইন্ড হচ্ছে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, পিএমএ, ডেভেলপ পিএমএ, পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। মানে সবসময় আমরা ভাববো, নেগেটিভ থিঙ্কিং করবো না, পজিটিভ থিঙ্কিং করবো, এটাই হচ্ছে খুব দরকার যদি আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট করতে চাই। কোম্পানি অফ পিপল উইথ পিএমএ। আর আমাদের সৎসঙ্গ খুব দরকার, যাদের এরকম করে পজিটিভ অ্যাটিটিউড আছে তাদের সঙ্গে আমরা সঙ্গ করতে হবে। যদি যারা নেগেটিভ অ্যাটিটিউড আছে, যারা ডিপ্রেসড পিপুল আছে, তাদের সঙ্গে যদি বেশি ঘুরি, যদি বেশি ওর সঙ্গে যদি ওদের বেশি যোগাযোগ রাখি, তাহলে আমরাও ওই ডিপ্রেশন স্টেটে চলে যাব। তার মানে ভালো ভালো যারা পজিটিভ থিঙ্কিং যারা করছে, এই রকম লোকের সঙ্গে আমাদের থাকতে হবে, ওদের সঙ্গে মেলামেশি করতে হবে। রিডিং ইন্সপিরেশনাল বুকস ব্রিংস ইন প্যারাডাইম শিফট। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো বই পড়া, এটা দিয়ে পুরো মাইন্ড ম্যানেজমেন্ট খুব ভালো হচ্ছে। কেন? আলটিমেটলি হোয়াট ইজ মাইন্ড ম্যানেজমেন্ট? থটস ম্যানেজমেন্ট। থটস, পজিটিভ থটস কখন আসবে? যখন পজিটিভ থটস যখন ভিতরে যাবে। ভিতরে কেমন করে আসবে? আইদার তার বুকস or through audiovisual, either through YouTube lecture শুনবার পরে অথবা তো পড়বার পরে। যেমন স্বামীজির বই হচ্ছে খুবই ইনস্ট্যান্ট ইন্সপিরেশন দিচ্ছে। স্বামীজির বই হচ্ছে একেবারে খুবই পজিটিভ থটস আমাদের মাইন্ডের মধ্যে আসবে। ওই জন্য কবিবর রবীন্দ্রনাথ ট্যাগোর ফ্রেঞ্চ মনীষী রোমারোলাকে লিখেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, স্টাডি বিবেকানন্দ, ইন হিম এভরিথিং ইজ পজিটিভ, নাথিং নেগেটিভ। যদি ভারতকে চিনতে চাও, তাহলে স্বামী বিবেকানন্দের বইগুলো পড়ো, ওর মধ্যে সবকিছুই পজিটিভ আছে, নেগেটিভ কিছুই নাই। তো এই পজিটিভ থটস গুলো যখন আমি রাখবো, তখন আমাদের মাইন্ড পজিটিভ হয়ে যাবে। আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ মাইন্ডের জন্য একটা প্রসেস হচ্ছে, যেটা সাইকোলজিস্টরা বলছে, সেটা হচ্ছে RET, রেশনাল ইমোটিভ থিওরি। তো রেশনাল ইমোটিভ থিওরি হচ্ছে এটার মধ্যে হচ্ছে সায়েন্টিফিক মেথড ডেভেলপড বাই সাইকোলজিস্ট এলিস অ্যালবার্ট। অ্যালিস অ্যালবার্ট করে একজন সায়েন্টিস্ট ছিলেন, সাইকোলজিস্ট ছিলেন, তিনি এইটা ডেভেলপ করেছেন, রেশনাল ইমোটিভ থিওরি। বেশিরভাগ মানে মেইন হচ্ছে কথা ওর মধ্যে, সাজেস্ট আস্কিং কোয়েশ্চেন, ইজ ইট রিয়েলি সো? যে কোনো সমস্যা, আপনি ধরুন খুবই চিন্তিত হয়ে আছেন, খুব ওয়ারিড হয়ে আছেন, আপনি জিজ্ঞেস করুন, আচ্ছা আপনার ওয়ারি কি? আমার ওয়ারি হচ্ছে আমার ছেলে 12th সায়েন্সে ভালো পার্সেন্টেজ পায়নি, সেই জন্য ওর কেরিয়ার ডেভেলপ হলো না, আর ওর জীবনটাও রাখ হয়ে গেল, ওর জীবনটাই ছাই হয়ে গেল, আর আমার জীবনটাও ছাই হয়ে গেল, আর এখন আমি মরে যাবো, আমি সুসাইড করবো। এটা হচ্ছে চিন্তা। আপনি জিজ্ঞেস, ইজ ইট রিয়েলি সো? আচ্ছা, ওই যে সায়েন্সে কম নম্বর পেয়েছে, তো ওর ক্যারিয়ার ডেভেলপ হবে না, সেটা কি সত্যি? না, ওটাও তো মেডিকেলে তো পাবে না, ডক্টর তো হতে পারবে না, ভালো এই কোনো জায়গায় এডমিশন পাবে না। কেন? ও তো এখন এন্ট্রান্স টেস্টও দেয়নি। এন্ট্রান্স টেস্ট যদি ভালো নম্বর পায়, তাহলে এন্ট্রান্স টেস্ট যদি ভালো নম্বর পায়, তাহলে কিছু হতে পারে। আর তারপরে যদি আর ডক্টর, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলেই সে হবো, সেই ওর ক্যারিয়ার ডেভেলপ হবে? ক্যারিয়ার ডেভেলপমেন্ট তো অনেক রকম হতে পারে কি না? হতে তো পারে। বিজনেস করতে পারে, স্টার্ট আপ করতে পারে, তো কত রকম সলিউশন আছে। এরকম কেন ভাবছেন কি ও যেহেতু ওর পার্সেন্টেজ কম এসেছে, এখন ওর জীবন ছাই হয়ে গেল, আমার জীবনের ছাই হয়ে গেল? এটা তো আমি এক্সাম্পল দিলাম। এরকম প্রত্যেক সমস্যা যেটা আমাদের খুব চিন্তা ভাবনা হচ্ছে, যার জন্য এটা জিজ্ঞেস করতে হবে, ইজ ইট রিয়েলি সো? আর সাইকোলজিস্টরা বলছে, ওরা অ্যানালাইজ করে দেখেছে, 75% অফ ওয়ারিজ আর ইমেজিনারি, কাল্পনিক। এমনি আমরা চিন্তা করছি, সেটা করবো হয় না। কিন্তু আমরা ভাবছি যদি এরকম হয়, যদি এরকম হয়, যদি এরকম হয়। তো এই জন্য জিজ্ঞেস করুন, ইজ ইট রিয়েলি সো? সত্যি কি এরকম হবে? সত্যি কি এরকম আছে? তখন অ্যানালাইজ করেন, না 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 না, ওর পুরোটা তো এরকম না, কিছুটা তো হোপ আছে। তাহলে কেন বলছেন হোপলেস কেস? ওই জন্য ইজ ইট রিয়েলি সো, এটা হচ্ছে সাজেস্ট অবজেক্টিভলি। তার মানে হচ্ছে খুব ভালোভাবে এটা লিখে সব অবজেক্টিভলি পয়েন্টগুলো লিখে অ্যানালাইজ করতে হবে, কি প্রবলেমের সলিউশন কি আছে,
আর সব সময় ভাবতে হবে ইজ ইট রিয়েলি সো, সত্যি সত্যি কি এরকম আছে? তখন দেখা যাবে চিন্তা আমাদের যে ছিল, আমাদের যে ওয়ারি ছিল, এটা কাল্পনিক ছিল, এবং যদি ছিল তবুও এইরকম এত বেশি ওর গুরুত্ব ছিল না যেটা আমরা দিচ্ছিলাম গুরুত্ব। সেইগুলো এই অ্যানালিসিস আসবে। নেক্সট, মেডিটেশন। আমরা মেডিটেশন কেন বলি করতে? বিকজ এক্সেলেন্ট ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ, শারীরিক আর মানসিক স্বাস্থ্যটা বেড়ে যায়। পাওয়ার টু কন্ট্রোল ইমোশনস, আমরা যে ইকিউ ইমোশনাল ইন্টেলিজেন্স কথা বললাম, সেটা ও কেমন করে আসবে? মেডিটেশন দিয়ে আসবে। আমাদের ভাবনাগুলোকে, আমাদের ইমোশনকে আমরা কন্ট্রোল করতে পারবো। ইমোশনগুলো কি আছে? ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর, এইগুলো ইমোশনকে আমরা এখন কন্ট্রোল করতে পারছি না, কিন্তু মেডিটেশন বেশি করলে পরে আস্তে আস্তে আমাদের মাইন্ডের মধ্যে কন্ট্রোল চলে আসবে। এক্সেলেন্ট স্ট্রেস ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্টের কথা বলছি। স্ট্রেস ম্যানেজমেন্টও এই ভালো করে ধ্যান করলে স্ট্রেস ম্যানেজমেন্ট ভালো হবে। এক্সেলেন্ট হিউম্যান রিলেশনস, আমাদের হিউম্যান রিলেশনও আমাদের ভালো হবে। কেন? আমরা ছোট ছোট কথায় যদি রাগ করি এবং চেঁচামেচি করি, সেটা যদি কম হয়ে যায়, দেখবেন সামনেওয়ালা আপনার সঙ্গে ভালো কথা বলবে, আপনি ওর সঙ্গে ভালো কথা বললেন, উনি আপনার সঙ্গে ভালো কথা বললেন, তো ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ভালো হয়ে গেল, বেটার হয়ে গেল। এক্সেলেন্ট ইনটিউটিভ পাওয়ার, অনেক সায়েন্টিস্টরা ওরা যে ডিসকভারি করেছে, কখন করেছে? যখন ওদের মাইন্ড মেডিটেশন করছিল, ওখানে খুবই ইনটিউটিভ স্টেজে ছিল। ইনটিউশন, এই যে ইনটিউশন হচ্ছে সুপার কনসিয়াস লেভেল থেকে আসে। তো ইনটিউটিভ পাওয়ার বেড়ে যাচ্ছে, যারা যারা খুব ভালো করে ধ্যান করছে, মেডিটেশন করছে, ইনটিউটিভ পাওয়ার বেড়ে যাচ্ছে। সেটাই দিয়ে সায়েন্টিফিক ডিসকভারি হবে এবং নতুন পথটা যে কোনো ফিল্ডে আমরা পেতে পারবো। নেক্সট, তারপরে আরেকটা জিনিস হলো কম্বিনেশন অফ 4 যোগা, যার কথা স্বামীজি বলেছেন, সেটা 4টা যোগ পড়তে হবে। রাজযোগ, এটা যেন অষ্টাঙ্গ যোগ আছে, ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। আর এটা হচ্ছে ইয়ম, আর নিয়ম হচ্ছে শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান। তারপরে ভক্তি যোগ হচ্ছে ঈশ্বরকে প্রেম করা, প্রার্থনা করা, পুজো পাঠ করা। কর্মযোগ হচ্ছে যে কোনো কাজ করি আমরা ওটা পুজো হিসাবে করি। আর জ্ঞান হচ্ছে এই ভালো ভালো বই পড়া, এর উপর চিন্তন করা, কি আমরা আমাদের সত্যি সত্যি আমরা কোথায় আছি। শ্রবণ মনন নিধিধ্যাসন, এটা বই পড়ে হতে পারে অথবা তো শুনেও হতে পারে। শ্রবণ মনন করতে হবে, ইন্ট্রোস্পেকশন করতে হবে, নিধিধ্যাসন। তো এই 4টা যোগের আমাদের প্রত্যেক দিন 4টা যোগের জন্য কিছু টাইম বার করতে হবে। সকাল বিকাল অন্তত কিছুক্ষণ যেন ধ্যান, প্রার্থনা এবং ভালো বই পড়া, সকাল বিকাল। আর সারাদিন আমরা যে কিছু কাজ করি, যা কিছু কাজ করি, সেইগুলো প্রভুকে অর্পণ করতে হবে। কর্ম আর কর্মের ফল অর্পণ করতে হবে। ওটা ওয়ার্ক ক্যান বি কনভার্টেড ইনটু ওয়ার্শিপ। এটাই হলো কর্মযোগ। তো আমরা কি দেখলাম? কি স্ট্রেস ক্যান বি বেটার প্রিভেন্টেড দেন কিওর্ড। তো আমরা যদি কিওর করতে যাই, তাহলে কিওর থেকে বেশি হচ্ছে প্রিভেনশন। যদি বেশি করেনি তাহলে আরো ভালো হয়। সেই জন্য প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। স্ট্রেস ক্যান বি ম্যানেজ বাই আন্ডারস্ট্যান্ডিং দ্য পারপাস অফ লাইফ। আর যদি আমরা জীবনের উদ্দেশ্য যদি আমরা চিন্তন করি, তাহলে আমাদের স্ট্রেসটা কমে যাবে। কেন? স্ট্রেসটা ছোট ছোট জিনিসের জন্য আসছে, কিন্তু আমরা যখন দেখি কি আমাদের জীবনের উদ্দেশ্য একটা আলাদা আছে, এটা একটা বড় মহৎ উদ্দেশ্য আছে, এইগুলো তো খুব ওই যে বড় সমস্যা যে আমাদের ওই পারপাস আমরা পাইনি, ওই সমস্যার যদি সম্মুখে আমরা ওর সম্বন্ধে আমরা যখন ভাবনা চিন্তা করি, তাহলে এই ছোট ছোট সমস্যাগুলি একেবারে খুবই লঘু হয়ে যায়। মেডিটেশন এন্ড প্র্যাকটিস অফ 4 যোগাস আর পার্মানেন্ট সলিউশন টু স্ট্রেস। তো স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য বেস্ট সলিউশন হচ্ছে 4 যোগের প্র্যাকটিস করা এবং ধ্যান করা, মেডিটেশন করা। এই যোগ এন্ড মেডিটেশন is a permanent solution to stress management. ঠিক আছে? সো এই আমি খুবই সংক্ষেপে স্ট্রেস ম্যানেজমেন্টের গুলো আমরাকে বললাম। এখন আমরা ওই প্রশ্নোত্তরি করব, প্রশ্নের উত্তর আমি দেব, কেন এটা আরো ভালো লাগবে আমার মনে হয়। সেই জন্য আমি আমার স্পিচটা এখানেই এটা ছেড়ে দাও, এখন এখানেই আমার স্পিচটা শেষ করে দিচ্ছি।
কেন না হলে যদি বাকি যদি বলতে যাই তাহলে ওই কোয়েশ্চেন আনসারের জন্য টাইম থাকবে না, এর জন্য কোয়েশ্চেন আনসার আমরা স্টার্ট করতে পারি। সকল ভক্তমণ্ডলী ও শত্রুমণ্ডলীর কাছে নিবেদন, আজকের বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি মহারাজজিকে করতে পারেন অথবা চ্যাট বক্সে লিখতে পারেন। মহারাজ প্রণাম। তো আমি দিল্লি থেকে বলছি, আমি ভিডিও অন করে দিচ্ছি। বলুন বলুন। হ্যাঁ, তো এই যে আপনি খুব সুন্দর স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে আজকে বললেন, আর এই পিপিটিটাও দেখলাম। তো আমি এরকম কর্পোরেটেই কাজ করি, তো আমরাও এইসব HR-এ আছি আমি, আর আমাদেরও এইসব নিয়ে হ্যান্ডেল করতে হয়, পিপল হ্যান্ডলিং সারাক্ষণ। কিন্তু পিপলদের হ্যান্ডেল করতে করতে এইসব স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে আমাদেরকে এইসব সাইকোলজি ট্রেনিং করাতে হয়, নিজেরাই আমরা স্ট্রেসড হয়ে যাই। মানে আমি যেরকম নিজের পার্সোনাল লাইফে কি হচ্ছে যে আমি যোগাও করছি, আমি এটা তো বলবো না যে আমি খুব জব ধ্যান মানে খুব একেবারে মেটিকুলাসলি জবটা করছি না, ওটা আমার ছেড়ে যাচ্ছে, কাজের চাপে অনেক চাপ যাচ্ছে এই সময়, তো কাজের নিজের থেকেই স্ট্রেস হয়ে যাচ্ছে। তো আমার আবার কি হচ্ছে যে আমি যেগুলো নিজেকে প্রমিস করছি যে আজকে আমি এই শ্লোকটা মুখস্থ করবই করব, আজকে আমি এতটা জব করবই করব, আমার ওটা হতে পারছে না। যখন হতে পারছে না তখন আমার নিজের ওপরই ভীষণ গিল্ট ফিলিং এসে যাচ্ছে। আমি যেরকম বললাম না, আমি প্রত্যেক সানডেতে মিশন যাবই যাব, একটাতে গেলাম, দুটোতে গেলাম, থার্ড সানডেতে আমার ফেল হয়ে গেলাম। তো আমার ওইগুলো ভেবে ভেবে না আমার নিজের মধ্যেই একটা ওভার থিঙ্কিং, ওভার স্ট্রেসড, আমি ওইগুলো নিয়ে ভীষণ মানে আমি নিজেকেই খুব দোষারোপ করছি। তো এইটাতে আমি কি করি? ঠিক আছে, আমি ওটা এইরকম অনেকেরই অনেক রকম প্রবলেম থাকে, তার একটাই সলিউশন দিচ্ছি। প্রবলেম অনেক রকম থাকতে পারে, সলিউশন একটাই সলিউশন সব জায়গায় কাজ দেবে। সেটা সলিউশনটা হচ্ছে ডু ইউর বেস্ট এন্ড লিভ দ্য রেস্ট। কর্মণি অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভু মাতে সঙ্গোস্ত অকর্মণি। শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, অর্জুন তোমার ডিউটি হলো, তোমার হলো তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করব। তুমি কর্ম করো, আমি ফল দেব। তো তুমি তোমার কর্ম করো, ফলের আকাঙ্ক্ষা রাখো না। এবং আমি জানি কখন ফল দিতে হবে, কেউ কি রকম ফল দিতে হবে। তুমি কাজ করে যাও, নিষ্কাম ভাবে কাজ করে যাও। সো ইউ ট্রাই টু দেন লিভ দ্য রেস্ট টু গড, লিভ দ্য রেস্ট টু ডেস্টিনি। whatever comes you accept it wholeheartedly. আমি চেষ্টা করলাম, থার্ড উইকে যেতে পারলাম না, ঠিক আছে, রামের ইচ্ছা, ভগবানের ইচ্ছা, আমি চেষ্টা করলাম। তো কিন্তু প্রথম থেকেই যদি রামের ইচ্ছা বলি তাহলে ঠিক হবে না। ডু ইউর বেস্ট এন্ড দেন লিভ দ্য রেস্ট টু গড এন্ড ইউ एक्सेप्ट दैट सिचुएशन, बिकॉज होता हुआ जो मंजूर खुदा होता है, আমাদের অনুযায়ী হবে না, আমরা যেটা ভাবছি সেটা হবে না সব সময়, होता हुआ जो मंजूर खुदा होता है। তো ওইটা আমাদের রাখতে হবে, রামের ইচ্ছা। আচ্ছা আমি চেষ্টা করলাম, শেষে রামের ইচ্ছা একসেপ্ট করতে হবে। ডু ইউর বেস্ট, লিভ দ্য রেস্ট। এটা হচ্ছে এত ভালো একটা সলিউশন আছে। আমার এই কয়েকদিন, এই কালকেই আমাদের একজন ভাইস চ্যান্সেলর এসেছিলেন একজন ইউনিভার্সিটি, উনি বলে আমি এত কাজ করছি, এত চেষ্টা করছি, কিন্তু এইসব এলিমেন্টস গুলো এত অনেক বছর ধরে রয়েছে, তো আমি ওই এরকম করে ম্যানেজ করতে পারছি না। আমি বললাম বেশি চিন্তা ভাবনা করবেন না, ডু ইউর বেস্ট, লিভ দ্য রেস্ট। আপনি কত করতে পারবেন, ইউ ডু ইউর বেস্ট, যা হবে হবে। এর মধ্যে কেন এত বছরের এ যে আছে জমে আছে নোংরা, সে একদিনে তো পরিষ্কার হবে না। বাট ইউ ট্রাই ইউর বেস্ট, দেন লিভ দ্য রেস্ট। ডোন্ট ট্রাই টু থিঙ্ক টু মাচ অ্যাবাউট ইট, ডোন্ট বি টু মাচ অ্যাংশিয়াস অ্যাবাউট ইট। আপনি আপনার your conscience should be clear, I tried my best. So time management is very important. Time management করলে সব ঠিক হয়ে যাবে। You have to do time management. হ্যাঁ, প্রণাম, ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। মহারাজ প্রণাম নেবেন।
বলছি আপনি ওই লাস্টে বললেন তো যে ম্যানেজমেন্ট অফ মাইন্ডের যে পজিটিভ থিঙ্কিং, সৎসঙ্গ করা, তারপরে একটা RET না কিছু একটা বললেন না, ওইটা আমি একটুখানি ক্লিয়ার। হ্যাঁ, RET মানে রেশনাল ইমোটিভ থিঙ্কিং। RET রেশনাল ইমোটিভ থিঙ্কিং, তার মানে হচ্ছে যে প্রত্যেক সময় আমাদের যে কোনো চিন্তা ভাবনা হচ্ছে সেটাকে জিজ্ঞেস করা, এই যে চিন্তা ভাবনা হচ্ছে সেটা ঠিক কি না, ইজ ইট রিয়েলি সো, সত্যি সত্যি কি পুরো এ ছাই হয়ে যাবে, সত্যি সত্যি মরে যাবে না, মরবে তো না, এতে কম টাকা পাবে। আমরা ভাবছি আরে এই একেবারে ইমোশন চলে আসি, আরে আমার ছেলেটি ভালো। আমি তো একটা এক্সাম্পল দিয়েছিলাম, এরকম অনেক এক্সাম্পল থাকতে পারে যে আমরা আমাদের আশা অনুযায়ী কিছু হলো না, কিন্তু আর আমরা ভাবি বাস এখন শেষ, আর আমার জীবনে কিছু নাই। কিন্তু ইজ ইট রিয়েলি সো? না, একেবারে তো আশা পুরো নেই, কিছুটা তো আশা আছে। তারপরে এটা তো হতে পারে, এটাও তো হতে পারে, অনেক রকম অল্টারনেটিভ আছে। কিন্তু আমরা যখন ভালোভাবে চিন্তা ভাবনা করি না, সুস্থভাবে করি না, তখন এইগুলো আমরা ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে নিই, অর্থাৎ এই চিন্তাগুলো ভাবনা আমাদের মনের মধ্যে থাকে। আমাদের তখন ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং, দিস ইজ ক্রিটিক্যাল, ইজ ইট রিয়েলি সো, থিঙ্ক ক্রিটিক্যালি। তখন ক্রিটিক্যাল থিঙ্কিং করতে 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 পাওয়া যাবে না, ইট ইজ নট টু দ্যাট এক্সটেন্ট, ইয়েস ইট ক্যান ড্যামেজ মি বাট নট টু দ্যাট এক্সটেন্ট। এবং 75% অফ ওয়ারিজ আর ইমেজিনারি, পাওয়া যাবে তো কিছুই না, ওরা ছিলই না, ওরকম কোনো সম্ভাবনা ছিল না, মনটা হচ্ছে নানান রকম এরকম ইমেজিনারি প্রবলেম রেজ করেছে। এই দ্যাট ইজ, সো বেসিক্যালি ইট ইজ এ কোয়েশ্চন অফ ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল রেশনাল থিঙ্কিং। রেশনাল ক্রিটিক্যাল থিঙ্কিং লিখে লিখে বলতে হবে এই প্রবলেমটা কি, লিখুন কি প্রবলেম আছে, লিখতে যান লিখতে যান লিখতে যান, তারপরে বলুন রিয়েলি সো, রিয়েলি সো, ইজ ইট রিয়েলি সো। তখন দেখা যাবে 100 মধ্যে 75 প্রবলেম এটা হচ্ছে ইমেজিনারি। এটাই হলো বেদ, ঠিক আছে? হ্যাঁ, তার মানে নিজের বিশ্লেষণ নিজেই করতে হবে। হ্যাঁ, নিজেকে, এটা ইন্ট্রোস্পেকশন খুব দরকার, ক্রিটিক্যাল থিঙ্কিং খুব দরকার। এটা ওয়ান মেথড, দেয়ার আর ভেরিয়াস মেথডস, ওয়ান অফ দ্য মেথডস suggested by the modern psychologist is this RET, rational emotive thinking, rational emotive thinking. ঠিক আছে, থ্যাংক ইউ। কলেজে পড়ছে আর এখনো পড়াশোনার করার ইচ্ছে, কিন্তু বাড়ি থেকে প্রেসার আসছে যে ওকে বিয়ে দিয়ে দেবে, মানে ম্যারেজের ডিসিশন নিচ্ছেন ফ্যামিলি। ঠিক আছে, তো ও এখন কি করবে? আমি বুঝতে পারলাম এটা প্যারেন্ট কে বা কিভাবে একবার হয়, এটা বাড়িওয়ালার সঙ্গে বাবা মার সঙ্গে বেশি কথা বলতে হবে ভালোভাবে। আমি ওদের কাছে নিজের, আপনার যে নিজের ইচ্ছা ওটা প্রকাশ করুক কি আমি গ্রাজুয়েশন আমার হয়ে যাক, তারপরে আমি বিয়ে করব। হ্যাঁ, আমি বিয়ে করব, নিশ্চয়ই করব, আপনি যেখানে বলবেন সেখানেই করব, কিন্তু আমাকে আগে আমাকে পড়াশোনা শেষ করতে দেন। তারপরে ওরা কি বলে দেখো, তারপরে ওনা কিছু কম্প্রোমাইজ করতে হবে, তো বাবা মার সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে, ওদেরও কথা শুনতে হবে, আবার নিজের কথাও বলতে হবে, সেই গিয়ে ওনাকে বোঝাতে হবে কি আমি কেন চাইছি। তো নিজের মনের কথাগুলো ওনার সঙ্গে বাবা মার সঙ্গে যদি শেয়ার না করা হয় তাহলে তো কমিউনিকেশন গ্যাপ থেকে যাবে। কমিউনিকেশন গ্যাপ থাকলেই তারপরে স্ট্রেস বেড়ে যাবে। ওই জন্য ওটা পরিষ্কারভাবে বলা কি আমি এই জন্য বিয়ে এখন করতে চাইছি না, যেটা হচ্ছে সেটা রেখে দেওয়া, নিজের ইমোশনকে রেখে দেওয়া। তারপরে ওদের কথা শোনা, ওদের কথা, ওদের হয়তো নিজের, ওরা বলবে ওদের কোনো কারণ হবে কেন এরকম তাড়াহুড়া করছে, ওরা কেন গ্রাজুয়েশন করতে দিচ্ছে না। তারপরে ওরা বলবে না না এরকম ভালো ছেলে পরে পাওয়া যাবে না, তাহলে ও বলবে তারপরে আপনি ওদের জিজ্ঞেস করুন আচ্ছা ঠিক আছে এখন এঙ্গেজমেন্ট করে নে, বিয়েটা ব্যারেজটা 1 বছর পরে করবে, এরকম কিছু একটা কম্প্রোমাইজ হবে, তাহলে এরও গ্রাজুয়েশন হয়ে যাবে আর বিয়েও ও পরে হয়ে যাবে, তো মা বাবাও প্রসন্ন হবে, এও প্রসন্ন। এরকম কিছু না কিছু সংবাদ, কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট।
হ্যাঁ, নেগোসিয়েশন করতে হবে, কমিউনিকেশন করতে হবে, দ্যাট ইজ দ্য অনলি সলিউশন। হ্যাঁ, বসতে হবে, একসঙ্গে বসে কথাবার্তা বলতে হবে, দ্যাট ইজ দ্য অনলি সলিউশন। আর কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, হাত তুলেছেন একজন, আপনি সরাসরি মহারাজকে প্রশ্ন করতে পারেন। মহারাজ, I just want to ask যে আপনি যে RET যেটা বললেন, is this the using of বিবেক, যেটা আমরা স্পিরিচুয়াল লাইনে আমরা বলি যে বিবেক নিত্য অনিত্য বিচার করো, so is it something in that order or can we connect like this? This is the question. No, বিবেকটা হলো আরো অনেক উচ্চ দিক, ওটা এটা দ্যাট ইজ ফর স্পিরিচুয়াল ম্যাটার। বিবেক যেটা বুদ্ধি যেটা হচ্ছে ডিসক্রিমিনেশন, the power of discrimination between good and bad. But here it is not a question of good or bad. It's a question of between good, which is better, and which is less good. That's all. So it is a question of not good and bad. It's a question of thinking whether it is really a problem is imaginary or it is a real problem. So it is a rational thinking, just rational thinking. It's sort of critical examination type of thing. But বিবেক বুদ্ধি হচ্ছে আরো বেশি উপরে, যেখানে আমরা আমাদের জীবনের জন্য কি করণীয় কি না করণীয়, জীবনের কি উদ্দেশ্য কি না উদ্দেশ্য, কোনটা টেম্পোরারি কোনটা পার্মানেন্ট, এইসব বিচার করা। That also is a sort of a special prerogative of our mind, but this is called power of discrimination, whereas this is called rational thinking. এইটুকু ডিফারেন্স আছে। প্রণাম মহারাজ। হ্যাঁ, বলুন মহারাজ। আমি হাওড়া থেকে বলছি। আমি নিঃসন্তান, কিন্তু আমার 2 ভাই এবং ভাইপো আছে একটি করে। তো আমার সম্পত্তি বা এইসব ব্যাপার নিয়ে খুবই অশান্তি করছে। আমার জবধানে বড় ব্যাঘাত হচ্ছে। আমি বলবার চেষ্টা করছি, কিন্তু আমি দুবেলা পুজো করি, আরতি করি ঠাকুরের মায়ের, কিন্তু কিছুতেই মনটা বসাতে পারছি না। এত ডিস্টার্ব হচ্ছে, খালি ওদের কথাগুলি মনে আসছে। কি করে আমার কি হবে, কি করে আমি শান্তি পাবো? না, সেটা আমি ঠিক বুঝলাম। আপনি ওই প্রবলেমটা কি হয়েছে একটু আবার বলুন তো ভালো করে। মহারাজ, আমি নিঃসন্তান। আমার অল্প কিছু সম্পত্তি বাড়ি আছে। এখন 2 ভাই এবং ওরা চাইছে যে সমস্ত কিছু আমাকে দিয়ে দাও, তুমি এখন আমার স্ত্রীও এখন বর্তমানে আছেন। তো এই অশান্তির জন্য প্রায় দিনই অশান্তি। এই জন্য মহারাজ আমার ঠাকুর, আমি রোজই পুজো করি, সকাল সন্ধ্যে আরতি করি। ওইটা আর বা যখনই জবধান করতে যাই তখন ওদের ওই নোংরা কথাগুলো আমার মধ্যে মনে পড়ে। আমার জবধানে বড় ব্যাঘাত হচ্ছে। অনেক করে ঠাকুরের কাছে বলি, কাঁদি, কিন্তু আমার ওইটা কিছুতে যাচ্ছে না। কি করে যাবে? এটা তো সোজা সলিউশন আছে। এটা বেশিরভাগে গুরুত্ব দেবে না। দেখো, ওরা যে বিষয়ী যারা লোক আছে তারা প্রপার্টি ছাড়া কিছু চায় না, তো ওদের বেশি ওদিকে বেশি অ্যাটেনশন দেবে না। আপনার আপনার নিজস্ব বাড়ি আছে, সেই বাড়িটা আপনি যাকে দিতে চাইছেন তার জন্য একটা বিল করে দেন, আর বিলের মধ্যে লিখবেন কি যে 2 জনের মধ্যে যে থাকবে সে ওই বাড়িতে থাকবে, আর যখন 2 জনের মধ্যে একজনও থাকবে না তখন ও বাড়িটা কাকে যাবে সেটা আপনি বিলটা লিখে দেবেন, আর উইলটা একটা এক্সিকিউটর করে দেবেন। এক্সিকিউটর এমন চাই যার উপরে আপনার পুরো বিশ্বাস আছে। আপনি খুব মনে শান্তি পাবেন। ওইটা উইল করে দেন, কালকেই করে দেন। এটা ওকিলকে ধরে একটা ওকিল উইল করে দেন, ওটা রেজিস্টার করে নেন, যাতে পরে 2 জন উইটনেস থাকবে। 2 জন উইটনেস থাকা দরকার। যে উইটনেস গুলোর মধ্যে একজন যদি ডক্টর থাকে ভালো, কি উনি সুস্থ অবস্থায় উইল করেছেন, আর এক্সিকিউটর একজন এমন করবেন যার কম বয়স আছে, যেন আপনার মরার পরেও আর ওয়াইফের মরার পরেও যিনি থাকবেন তিনি এই বিলটা প্রোবেট করে যাকে আপনি বাড়িটা দিতে চাইছেন তার কাছে যেন পৌঁছায়, এরকম ও করবে। এখন কারুকে জিজ্ঞেস, ওরা যতই বলুক
বলছে আমি যা করার আমি করব, আপনারা চুপচাপ থাকুন, আমার বাড়ি নিয়ে আমি কি করব সেটা আমার উপর ছেড়ে দেন, আপনার কোনো এরকম এর মধ্যে কিছু বলার দরকার নেই, আপনার কাজ করুন, আমি আমার কাজ করব। বাস ওদের বলে দেন ওয়ান্স ফর অল যে আপনি আমাদের ম্যাটারের মধ্যে মেডেল করবেন না, আমার বাড়িটা আমি তৈরি করেছি এবং আমি বাড়িটা আমার যা করব সেটা আমি পরে দেখব, আপনার এর মধ্যে মাথা ঘামাতে হবে না। বাস ওদের বলে দেন এবং ওদের সঙ্গে কাট আউট করে দেন, কাট অফ করে দেন, বাস হয়ে গেল। আমার টাকার থেকে আমি কিছু এখান থেকে কি আমি ঠাকুরকে কিছু দিতে পারি? হ্যাঁ, ঠাকুরকে আমি কোনো আশ্রমে বা কিছু আমি দিতে পারি তো ঠাকুরকে? নিশ্চয়ই নিশ্চয়ই, আর নিশ্চয়ই দিতে পারবেন। আপনি বেলুমঠকে দিয়ে দেন, বেলুমঠকে দিয়ে দেন, বাস হয়ে গেল। প্রপার্টি বেলুমঠকে দিয়ে দেন, কে আমার মরবার পরে প্রপার্টি বেলুমঠে যাবে, তার একটা কপি বেলুমঠে পাঠিয়ে দেবেন, তারপরে বেলুমঠে স্বামীজিরা ওটা এই করে দেবে, বেলুমঠে যাবে আর ওদের লিখে দেবেন ওই প্রপার্টি কোন ইউজে হবে। না আমরা কি করি, ওই প্রপার্টি যে এলে পরে আমরা বাড়িটা বিক্রি করে তারপরে ও যে টাকাগুলো, সেই টাকাগুলো আমরা আপনি যে বলবেন সেই ইন্ডাওমেন্ট হবে, ইন্ডাওমেন্টের ইন্টারেস্ট আমরা ব্যবহার করি। এটাও করতে পারেন আপনি। কোনো অনেক ডিভোর্স আছে যাদের ছেলে পুলে নাই, তারা বাড়িটা দিয়ে দিচ্ছে। আবার এমনও হচ্ছে ওরা জীবিতকালেই ওরা বাড়ি দিয়ে দিচ্ছে এবং লিভ টু রাইট হচ্ছে, ওর মরবার পরে বাড়িটা আমাদের তো আগে থেকে হয়ে গেছে, বাট দে উইল হ্যাভ দ্য রাইট টু লিভ টিল দে হ্যাভ নট ডাইড। এরকমও হচ্ছে, অনেক রকম এরকম আমরা করেছি। সুতরাং কোনো প্রবলেম নেই। প্রণাম মহারাজ। নমস্কার। প্রণাম মহারাজ। নমস্কার। আচ্ছা, আরো কেউ একজন হ্যান্ড রেজ করে আছেন, নির্মাল্য স্যার। হ্যাঁ, প্রণাম মহারাজ। নমস্কার। আমরা এখনকার দিনে আমাদের এই একটা মাথায় থট প্রসেস চলতে ওটা একটা ওভার থিঙ্কিং এর পর্যায়ে চলে আসে, সেই পর্যায়ে আমরা মানে স্টিলনেস অফ মাইন্ডটা কেমন ভাবে পাবো সেই ব্যাপারটা। ওটার জন্য ওভার থিঙ্কিং হচ্ছে কেন? বিকজ অফ লেক অফ রেশনাল থিঙ্কিং। সো উই শুড স্ট্রেস মোর অন রেশনাল থিঙ্কিং। রেশনাল থিঙ্কিং এর জন্য একটা খুবই সোজা উপায় বলছি, একটা ডায়েরি রাখতে হবে। ডায়েরি রেখে তার মধ্যে থিঙ্কিং গুলো এক্সপ্রেস করে দিতে হবে কি ওয়াই আই থিঙ্ক ইট শুড বি লাইক দিস এন্ড হোয়াট আর দ্য বেনিফিটস এন্ড হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস, এইরকম লিখে রাখতে হবে। এর লিখে রাখলে কি হচ্ছে, আমাদের থিঙ্কিংটা ক্লিয়ার হয়ে যাবে। when you write down something it becomes more rational. ভেবে চিন্তে ওটা একদিনের মধ্যে নয়, 2-4 দিন 5 দিন ব্যতীত করে আবার ওটা চেঞ্জ করে একটা স্টেটমেন্ট তৈরি করুন। what is the problem, what is the solution, what are the alternatives, what are the benefits, what are the disadvantages, এটা লিখে রাখতে হবে। এই একবার যদি করে দেন আর ওভার থিঙ্কিং হবে না, বিকজ অলরেডি ইট ইজ দেয়ার ইন, you already thought about it and the thoughts are in written form. So now you need not think about it. Now you think about God rather than problem. So rational thinking is the only solution to overthinking. Thank you, Maharaj. Punam. মহারাজ, আমি একটা প্রশ্ন করতে চাই। বলছি যে স্ট্রেসটা মানে শুরু হয় এইখান থেকে নয় কি, যে ধরুন আমরা অনেক সময় সেলফ অ্যাসেসমেন্ট করি না, হ্যাঁ, সেলফ ইভ্যালুয়েশন করি না, সেখান থেকেই কি এটা শুরু হওয়ার একটা কারণ হতে পারে? হ্যাঁ, হতে পারে, কিন্তু এই সেলফ অ্যাসেসমেন্ট তো অনেকেই করে না। এটা তো খুব কম লোক আছে যারা রোজে ডায়েরি রাখে অথবা সেলফ অ্যাসেসমেন্ট করে। সুতরাং ওটা তো হলে খুবই ভালো। যদি প্রতিদিন সেলফ অ্যাসেসমেন্ট থাকে তাহলে তো ওই প্রবলেমটাই আসবে না। মানে আমি কতটা যোগ্য সেটা তো আগে প্রথমে নির্ধারণ করতে হয়, তারপরে তো আমি কতটা পাবো, তাই না? আমাদের তো বেশিরভাগ ক্ষেত্রে যে আমরা নিজেকেই যোগ্য আগে করে তুললাম না, সেখান থেকে তো স্ট্রেসটা ওইভাবে চলে আসে না, যে আরো অনেক পাওয়াটা বেশি আশা করছি। স্ট্রেসের তো অনেক রকম প্রবলেম, অনেক রকম কারণ আছে, অনেক রকম প্রবলেম আছে, অনেক রকম স্ট্রেস আছে। কিন্তু আমি যে বললাম সেটা
এই রেশনাল থিঙ্কিং করে এটার মধ্যে যদি ওটা করা যায়, ওটাকে ভালো করে বোঝা যায় কি হোয়াট ইট ইজ অল অ্যাবাউট, কিরকম প্রবলেম আছে, তারপরে ভাবতে হবে তা কি সলিউশন হতে পারে। এটা ক্রিটিক্যাল থিঙ্কিং দিয়ে ওটা করতে হবে, তারপরে ওই সলিউশনটা ভাবতে হবে, isn't it? So introspection, critical thinking is the solution. Kintu depending on that situation you have to do introspection. Of course, pratidin apna introspection karun, diary writing, that is very important. That will avoid many of the stresses. That is very true, very true. Thank you. খুব ভালো বললেন মহারাজ। আমার একটা প্রশ্ন আছে। So as we all know that death is inevitable, তো আমার একটা জিনিসে স্ট্রেস হয়, যেটাতে আমার যে এজিং বাবা মা, তো আমি তাদের থেকে অনেক দূরে আছি, মানে আমি যেখানে চাকরি করছি আমি আমার একটু দূরে আছে, তো আমি ওদের কাছে থাকছি না। কিন্তু ওরা যেভাবে এবারে মানে ওদের যে বয়সটা এগিয়ে চলেছে, তো আমার ওয়ার্ক এর জন্য আমি এত বেশি টাইম দিতে পারছি না কোথাও, নিজেরও টাইম অনেক সময় বার করতে পারছি না। আপনি যেমন বললেন টাইম ম্যানেজমেন্ট করো, কিন্তু আমার থেকে একটা কোয়েশ্চেন আসে যে এবার এদের কিছু যদি ডেথ তো হবেই, তো থ্রু মানে স্ক্রিপচার্স, বেদ, আমরা এগুলো সব পড়ি, তো আমি নিজেকে কিভাবে স্ট্রেংথেন করব সেটাকে, কারণ আমি এইটাকে নিয়েও ভীষণ ওভার থিঙ্ক করে যাই, আর আমার এটাকে নিয়ে ভীষণ একটা অ্যাংজাইটি ডেভেলপ করে যায় যে হাউ উইল আই হ্যান্ডেল মাই সেলফ, অর what will happen if I don't able to reach there. আর আমার ওটা নিয়েও একটা গিল্ট হয় যে আমি নিজের কাজেতে এত বেশি ব্যস্ত হয়ে গেলাম যে ওদেরকে দেখতেই পেলাম না, বা ওদের দেখাশোনাই করতে পেলাম না। তো এটাইও বা কি জীবন, এমনই কি চাকরি, মানে আমার এগুলো নিয়ে ভীষণ না কি জানি কি সব আলফাল চিন্তা হয়। কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন কর্ম করে যাও, নিজের কাজ করো। আমাদের তো এখন কর্ম করারই বয়স, তো আমি এইসব নিয়ে না কনফিউজ হয়ে যাই। ঠিক আছে, আমি সলিউশন তো আপনাকে দিলাম। সলিউশন হচ্ছে ডু ইউর বেস্ট এন্ড লিভ দ্য রেস্ট। ওকে, নাও সাপোজিং ইউ হ্যাভ গট দিস প্রবলেম কি the parents are far away and you are far away, then you try to find out a job so that where the parents are there you can try to find out a job which may be less salary but you will be nearer, or you bring the parents if possible to yourself. And if both the things are not possible at present, then you should be satisfied. I have tried my best and leave the rest to God. God will take care of it. Do your best, leave the rest. Right. Thank you. আর যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে আমরা আমাদের পরবর্তী পর্যায়ে এগোতে পারি। মহারাজের মূল্যবান সময় আমরা আটকে রেখেছি এভাবে। আচ্ছা, একজন লিখেছেন যে স্বামীজির কোন কোন বই পড়লে মানে এই স্ট্রেস ম্যানেজমেন্টে কাজে আসবে? এটা ভালো কোয়েশ্চেন আছে। তো স্বামীজির বই যে আছে তার মধ্যে অনেক প্রচুর বই আছে, তবে স্বামীজির বই আছে একটা তো গসপেল অফ শ্রী রামকৃষ্ণ কথামৃত, এটা দিয়ে অনেকেরই জীবনের ওরা অবসাদ ওদের দূর হয়েছে। তো রামকৃষ্ণ কথামৃত, গসপেল অফ শ্রী রামকৃষ্ণ, এটা হলো ঠাকুরের বই। তারপরে মায়ের শ্রী মায়ের কথাও একটা বই আছে। আর স্বামীজির বই আছে ওই স্বামী শিষ্য সংবাদ, যেখানে স্বামীজি আর শিষ্যের মধ্যে সংবাদ হচ্ছে। তারপরে আরেকটা প্রবলেম ওনার আছে বই পত্রাবলী, স্বামী লেটার্স অফ স্বামী বিবেকানন্দ, এটা খুব ভালো। লেটার্স অফ স্বামী বিবেকানন্দ আর টক্স উইথ বিবেকানন্দ, স্বামী শিষ্য সংবাদ বাংলাতে আছে, সরসেন চক্রবর্তী লেখা। আরেকটা হচ্ছে কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ, আর জ্ঞান যোগ। এই চারটা যোগও আমাদের মনটাকে এত তুলে দেবে কি আমাদের এই যে সবগুলো সমস্যাগুলো খুব ছোট মনে হবে। আপনি ধরুন প্লেনে যাচ্ছেন, তখন দেখলেন বাড়ি ঘর এত ছোট ছোট মনে হচ্ছে, যখন নিচে আসছেন বাবার এত বড় বাড়ি, 7 তলা বাড়ি, উপর থেকে দেখেন এই ছোটটুকু বাড়ি। ওইভাবে যখন আমাদের মনটা যদি তুলে দিই আমরা এই জ্ঞান যোগ ভক্তি যোগ পড়ে,
তো তারপর জপ মন্ত্র জপ করে যদি মনটাকে তুলে দিই, তাহলে এই সব সমস্যাগুলো খুব ছোট ছোট মনে হবে, কেন আমরা হায়ার লেভেলে চলে গেলাম, তখন সমস্যাগুলো ছোট হয়ে গেল। তো দ্যাট ইজ হাউ the spiritual power, it helps us to combat all this stress. তো স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য নিজেকে তুলে দেওয়া, এই স্পিরিচুয়ালি এলিভেট করা, দ্যাট ইজ দ্য বেস্ট সলিউশন, থ্রু মেডিটেশন, থ্রু প্রেয়ার, থ্রু মন্ত্র জপ। প্রণাম মহারাজ, আমি হাওড়া থেকে মিনতি ঘোষ বলছি। আমি বলছি আপনি স্ট্রেস সম্বন্ধে প্রথম থেকে বললেন, শুনলাম, স্ট্রেস ম্যানেজমেন্টে বললেন। আমার যেটা স্ট্রেস, আমি সর্বতভাবে চেষ্টা করছি আমার বৌমাকে নিয়ে থাকার জন্য। ভালো, বৌমা আমার খুবই ভালো, কিন্তু মাঝে মাঝে কি হয় বলুন, প্রচন্ড রাগী, এবং আমি যতই মেয়ের মতো করতে চাই না কেন, কিছু কিছু সময় কিন্তু উনি খুব ভালো ব্যবহার করে, এটা অস্বীকার করার নয়। কিন্তু ত্রুটি বিচ্যুতি বলুন বা তাকে ভালো করে আনার জন্য যেটুকু করার, বলতে গেলে এত রেগে যায় সেটা তো মনে থাকে না, কিন্তু পরে ভুলে যায়। এই চেষ্টা আমার মাঝে মাঝে ভীষণ নয়, তখন মনে হয় সংসার ছেড়েই চলে যায়। এটা কি করা যায় একটু আপনার কাছে? এটা প্রত্যেক বাড়িতে হয়। শাশুমা আর বৌমার মধ্যে জেনারেশন গ্যাপ এমন এসে গেছে, বৌমা তারপরে এখন রাগারাগি তো খুবই কমন হয়ে গেছে, রাগারাগি। আর রাগ হলে তারপরে তো বোঝাই যায় না কি করব কি না, কি বলছে কি না বলছে। তারপরে রিপেন্ট করে, অবশ্যই রিপেন্ট করে, কিন্তু তখন রাগের মাথায় তো যা কিছু বলে দেয়, এইটাই প্রবলেম। সুতরাং ওই এটা এরকমই থাকবে। ও যখন খুব রাগারাগি করবে, ঠাকুর বলেছিলেন হৃদয়কে, দেখ রে হৃদু, যখন আমি রাগ করব তুই চুপচাপ থাকবি, আর যখন তুই রাগ করবে আমি চুপচাপ থাকবি, না হলে একসঙ্গে আমরা থাকতে পারবো না। সুতরাং যখন বৌমা খুব বেশি রাগ করে আপনি চুপচাপ থাকবেন, আপনি রাগ করলে বৌমা চুপচাপ থাকবেন, তখনই আপনারা একসঙ্গে থাকতে পারবেন। এটা ঠাকুরের এরকম করতে হচ্ছিল। দেখুন, ঠাকুরকে হৃদয়ের রাগটা সহ্য করতে হয়েছিল, তো আমরা ঠাকুর কোথায় আর আমরা কোথায়? আমাদের তো এই জীবনে সব করতেই হবে, সব ফেস করতে হবে, আর সব রাগারাগি সহ্য করতে হবে। ওই জন্য মা বলেছেন সহ্য করো, সহ্য করো, সহ্য করো। সহ্য করার মতো কোনো গুণ নাই, সন্তোষের মতো কোনো গুণ নাই, সহ্য করার মতো কোনো গুণ নেই। সহ্য করতে হবে, যত সহ্য শক্তি বাড়বে তত আমাদের বাড়িতে শান্তি থাকবে, আর কোনো উপায় নেই।